হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি একটা জুয়েলারি বক্স রিক্রিয়েশন করে দেখাবো। আর এটা আমি করেছি ডেকোপাজ পেপার দিয়ে। এবং ডেকোপাজ পেপারটা সেট করার জন্য আমার কি জিনিস প্রয়োজন পড়ছে সেটা প্রথমে একটু দেখিয়ে নিই। প্রথমেই আমার প্রয়োজন পড়বে একটা জেসোটা আমি এখানে বেস কালার হিসেবে ব্যবহার করব। তারপরে আমি এখানে ব্যবহার করেছিলাম হোয়াইট কালারের স্প্রে পেইন্ট। দেন প্রয়োজন পড়বে মডপজ গ্লু। সবশেষে আমার প্রয়োজন হবে একটা ভার্নিশের। আমি এখানে স্প্রে ভার্নিশটা ব্যবহার করেছি। আর এই যে সাদা রঙের জারটা দেখতে পাচ্ছেন, সাদা স্প্রে পেইন্টের পরিবর্তে কিন্তু আপনারা যে কোনো সাদা অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে পারেন, বাট আমি আজকে শুধুমাত্র সাদা স্প্রে পেইন্টটা ব্যবহার করব। অ্যাকচুয়ালি জারগুলো আমাদের লাগে, আমরা যারা অনেক বেশি পেইন্ট করি এবং অনেকগুলো জিনিসের মধ্যে পেইন্ট করতে চাই, তারা কিন্তু এরকম একটা এক্সট্রা সাদা জার কিনে রাখতে পারি। সো এই ছিল মোটামুটি ইন্ট্রো। এখন আমি শুরু করব। এই হচ্ছে ডেকোপাজ পেপার। সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ডেকোপাজ পেপারগুলো সাইজে অনেকটাই বড় হয়। এগুলো হচ্ছে 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি। আর জিনিসটা ঠিক পেপারের মতো না, এগুলো হচ্ছে টিস্যু পেপারের মতো। আমার পেজে কিন্তু আপনারা এরকম অনেক সুন্দর ডেকোপাজ কালেকশন পেয়ে যাবেন। এই হচ্ছে কয়েকটা ডেকোপাজ পেপার। এখানে আমি অল্প কয়েকটা দেখাচ্ছি, বাট আমার পেজে কিন্তু আরও অনেকগুলো কালেকশন আছে। যারা কিনতে চান স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমার পেজে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে দেখাবো। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে ইজিলি আপনারা আমাকে মেসেজ করতে পারবেন। তো এই ছিল আমার সেই ভাঙা জুয়েলারি বক্সটা। কিভাবে ভাঙাটাকে আমি জোড়াতালি দিয়ে একটা সুন্দর লুক আনলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এটার সাথে আরও একটা জিনিসের ডেকোপাজ করেছিলাম। সেটা হচ্ছে একটা টিনের একটা বক্স। এটা হচ্ছে ক্যামেল পোস্টার কালারের বক্স। তো প্রথমে আমি এটাকে জোড়া লাগানোর জন্য নিচ দিয়ে স্টিক গ্লুটা ব্যবহার করব। স্টিক গ্লুটা আসলে খুব দ্রুত শুকিয়ে যায়, যার কারণে আমি এটাকে ভালো মতো একদম সমান করে সেট করতে পারি নাই। প্রথম দিকেই হচ্ছে এটা অ্যাটাচ হয়ে গিয়েছিল। আর এগুলো তো জানেন অনেক বেশি স্ট্রং হয়, খুব সহজে শুকিয়ে যায়। যাই হোক, এটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে উপরের দিকটাতে আমি প্রথমে বেস কালার হিসেবে জেসো অ্যাপ্লাই করে নিব। প্রথমে আমি জেসোটাকে ব্রাশের সাহায্যে একটু ছড়িয়ে ছিটিয়ে নিব, কিন্তু তারপরে আমি স্পঞ্জের সাহায্যে এটাকে ড্যাব করে ব্লেন্ড করে নিব। আসলে স্পঞ্জের সাহায্যে যখন আমরা এটাকে লাগাবো, আসলে স্পঞ্জের সাহায্যে জেসোটা ব্লেন্ড করলে খুব সুন্দর মতো বসে, মানে কালারটা খুব সুন্দর মতো অ্যাটাচ হয়ে যায়, যেটা ব্রাশের সাহায্যে করলে নর্মালি হয় না। আর যেহেতু এটা প্লাস্টিকের উপরে নর্মালি পেইন্টগুলো থাকতে চায় না, আমাদের অ্যাক্রিলিক কালারগুলো, এজন্য আমাদের জেসোটা করা খুব বেশি ইম্পর্টেন্ট। জেসো অ্যাপ্লাই করার পরে এটাকে শুকাতে হবে। খুব ভালো মতো না শুকানো পর্যন্ত কিন্তু অন্য কোনো স্টেপ করা যাবে না। জেসো অ্যাপ্লাই করার পরও কিন্তু আমার ফাটা দাগটা দেখা যাবে যতক্ষণ পর্যন্ত না আমি ডেকোপাজ দিয়েছি, ততক্ষণ পর্যন্ত এই ফাটা দাগটা দেখা গিয়েছিল। যাই হোক, আমার জেসোটা এবার শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে এখন আমি সাদা স্প্রে পেইন্টটা ব্যবহার করব। স্প্রে পেইন্টটা ব্যবহার করার জন্য আমি প্রথমে আমার টেবিলের উপরে একটা পেপার দিয়ে নিয়েছি, কারণ এগুলো এত বেশি ছড়িয়ে যায়। আর স্প্রে রঙটা হচ্ছে কোনো কিছুতে লাগলে সেখান থেকে আর উঠানো যায় না। তো এই জন্য আমি খুব সাবধানে চারপাশ থেকে সব কিছু সরিয়ে নিই। সরিয়ে নেওয়ার পরে আমি এটার উপর স্প্রে করি। স্প্রেটাকেও খুব ভালো মতো শুকাতে দিতে হবে। একদম যখন ড্রাই হয়ে আসে, তখন আমি এটার উপর ডেকোপাজ করব। আর দেখছেন নিশ্চয়ই ডেকোপাজ পেপারটা কত বড়। আমার জুয়েলারি বক্সটাও কিন্তু অনেকটা বড় ছিল। তো প্রথমে আমি যেটা করব, আমাকে হচ্ছে এই মডপজ গ্লুটা দিয়ে প্রথমে একটা কোট করে নিতে হবে। এটা একদম ইনটেক করা ছিল। তো সম্পূর্ণটাতে এখন আমি গ্লু দিয়ে নিব। এখানে আমি ব্রাশ ইউজ করেছি, আর এই ব্রাশটা হচ্ছে আমি কাজ করার সাথে ওয়াশ করে ফেলেছিলাম, যার কারণে কোনো সমস্যা হয়নি। কিন্তু আপনারা যদি কাজ করার সাথে ওয়াশ না করে রেখে দেন, তাহলে কিন্তু আপনাদের ব্রাশ একদমই নষ্ট হয়ে যাবে, আর ঠিক করা সম্ভব হবে না। তা আমি এটার উপরে গ্লুটা ইউজ করে সাথেই আমি কিন্তু এখানে ডেকোপাজটা দিয়ে দিয়েছিলাম। এতে করে জিনিসটা খুব সুন্দর মতো বসে গেছে। আর খেয়াল রাখতে হবে কোনো স্থান যেন ভাঁজ না থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা। এটাকে পরে আর টেনেও আপনি ঠিক করতে পারবেন না, কারণ টান দিতে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে আসবে। কারণ ডেকোপাজ ন্যাপকিনগুলো পাতলা থাকে, এগুলো পেপারের মতো হয় না, আবার একদম টিস্যুর মতোও না। তারপরে আমি
বাড়তি অংশগুলো আমার হাতের সাহায্যেই আস্তে আস্তে করে ছিঁড়ে নিব। এখানে আমি কিন্তু খুব জোরে করছিলাম না, কারণ জোরে যদি আমি ছিঁড়তে যাই তাহলে আমার পুরো ন্যাপকিনটাই কিন্তু ছিঁড়ে আসবে। সো এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপটা। এখানে আমি ভালো মতো হাতের সাহায্যে সুন্দর করে এটাকে সেট করে নেই এবং সেকেন্ড স্টেপে আমি এটার উপর আবার গ্লু ইউজ করি। সেকেন্ড স্টেপেও কিন্তু গ্লু ইউজ করতে হবে, না হলে কিন্তু জিনিসটা ভালো মতো স্টে করবে না, মানে এটা সেটই হবে না। এখানে আমি ব্রাশ ইউজ করি। আপনি যদি হাত মানে আঙ্গুলের সাহায্যে যদি কাজটা করেন আমার মনে হয় তাহলে অনেক বেশি স্মুথ হয়, কারণ ব্রাশে অনেক সময় খোঁচা লেগে যেতে পারে, যে কোনো জায়গা ছিঁড়ে যেতে পারে। তবে ছিঁড়বে না যদি আপনি সাবধানে কাজ করেন। আর একই স্থানে হচ্ছে বারবার ঘষাঘষি করা যাবে না, তাহলে আমার ডেকোপাজ পেপারটা কিন্তু ছিঁড়ে আসতে পারে। আমি সাবধানের সাথেই করছিলাম, বাট ভিডিওটা বেশি স্পিড বাড়িয়ে দেয় এরকম মনে হচ্ছে। গ্লুটা ইউজ করার পরে আমি এটাকে শুকাবো। আমার এটা শুকাতে প্রায় 2 দিনের মতো টাইম লেগেছিল। ভালো মতো শুকাতে দিয়েছিলাম আমি। ভালো মতো শুকিয়ে যাওয়ার পরে আমি এটার উপর ভার্নিশ স্প্রে করেছি। ভার্নিশ স্প্রে করার পরে কিন্তু আচ্ছা, এই যে দেখেন আমার ভাঙা স্থানটা কিন্তু ফাটা জায়গাটা কিন্তু বোঝাই যাচ্ছে না, মানে খুব বেশি খেয়াল না করলে বোঝাই যায় না যে এখানে আগে একটা ফাটা দাগ ছিল। যাই হোক, আমি এটাকে রিক্রিয়েশন করে ফেললাম। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে জানানোর দরকার নেই। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।